যখন রাজপথে প্রতিবাদের পথ সংকুচিত হয়ে আসছিল, তখন কথা বলতে শুরু করেছিল দেয়াল। রং তুলির আঁচড় আর সংক্ষিপ্ত কিছু শব্দে ফুটে উঠেছিল এক প্রজন্মের ক্ষোভ, শোক, প্রতিরোধ আর স্বপ্ন। জুলাই আন্দোলনে সেই গ্রাফিতিগুলো শুধু দেয়াল চিত্র ছিল না, হয়ে উঠেছিল একটি গণ আন্দোলনের জীবন্ত দলিল। জুলাইয়ের সেই প্রতিবাদী গ্রাফিতির গল্প নিয়েই আজকের আয়োজন। সঙ্গে আছি আমি, সাদিয়াতু হালিমা। জুলাই আন্দোলনের শুরুতে প্রতিবাদের প্রধান ভাষা ছিল মিছিল, সমাবেশ আর স্লোগান। কিন্তু দমন পীড়ন, কারফিউ এবং যোগাযোগের নানা সীমাবদ্ধতার মধ্যে আন্দোলন খুঁজে নেয় নতুন এক মাধ্যম। সেই মাধ্যমে ছিল গ্রাফিতি ও দেয়াল অঙ্কন। সাদা দেয়ালগুলো একের পর এক ভরে উঠতে থাকে প্রতিবাদের প্রতীক, শহীদদের মুখ্য ছবি, ব্যঙ্গচিত্র আর প্রতিরোধের বার্তায়। অল্প সময়ের মধ্যেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, অলিগলি ও জনসমাগম স্থলের দেয়াল পরিণত হয় আন্দোলনের জীবন্ত ক্যানভাসে। 27 জুলাই রাতে অনলাইন সংবাদ সম্মেলনে 28 জুলাই দেশব্যাপী গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের ভাষ্য ছিল, দমন পীড়নের মধ্যেও আন্দোলনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রতিবাদের ধারাবাহিকতায় বজায় রাখা। পরদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের দেয়ালে ফুটে উঠতে শুরু করে আন্দোলনের ভাষা। বাংলাদেশে প্রতিবাদের মাধ্যম হিসেবে গ্রাফিতির নতুন নয়। ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা, স্বৈরাচার বিরোধী আন্দোলন বিভিন্ন সময়ে দেয়ালে উঠে এসেছে প্রতিরোধের ভাষ্য। তবে জুলাই আন্দোলনের গ্রাফিতি ছিল ভিন্ন। এতে অংশ নিয়েছিল এমন এক প্রজন্ম যারা শিল্পকে রূপ দিয়েছিল প্রতিবাদের হাতিয়ারে। তাদের আঁকা প্রতিটি দেয়াল চিত্রে ফুটে উঠেছিল বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ, ন্যায় বিচারের দাবি এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন। জুলাই আন্দোলনের গ্রাফিতিগুলো ছিল শুধু রং তুলির আঁচড় নয়, ছিল এক প্রজন্মের প্রতিবাদের ভাষা। নো সিগন্যাল, দেশটা কারো বাপের না, আমরা অধিকার চেয়েছিলাম, হয়ে গেলাম রাজাকার, কিংবা পানি রাখবে পানি, এমন অসংখ্য বাক্যের মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। প্রতিটি দেয়ালে যেন হয়ে ওঠে সময়ের সাক্ষী, আর প্রতিটি স্লোগান হয়ে ওঠে মানুষের মনের কথা। ইন্টারনেট বন্ধ, গণগ্রেফতার আর দমন পীড়নের মধ্যেও থেমে থাকেনি প্রতিবাদ। সামাজিক যোগাযোগের পথ যখন সংকুচিত, তখন দেয়ালই হয়ে ওঠে সবচেয়ে বড় বার্তাবাহক। সেন্সরশিপের সীমা পেরিয়ে গ্রাফিতি পৌঁছে দেয় আন্দোলনের বার্তা সাধারণ মানুষের কাছে। শহরের দেয়াল হয়ে ওঠে মানুষের বিকল্প গণমাধ্যম। কোথাও আঁকা হয় রক্তাক্ত হাত, কোথাও ভাঙা শৃঙ্খল, কোথাও চোখ বাঁধা ন্যায় বিচারের প্রতীক। আবারও কোথাও মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ছবি এঁকে তুলে ধরা হয় সম্প্রতি ও সহ অবস্থানের বার্তা। লাল, সবুজ ও কালো রঙের আঁকা এসব দেয়াল চিত্রে উঠে আসে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশের স্বপ্ন। সরকার পরিবর্তনের পরও থেমে থাকেনি এই শিল্পযাত্রা। মুছে ফেলা অনেক গ্রাফিতি আবার নতুন করে আঁকা হয়েছে। ধানমন্ডি, আগারগাঁও, উত্তরা সহ বিভিন্ন এলাকায় দেয়াল জুড়ে ফিরে এসেছে আন্দোলনের সেই প্রতীকগুলো। কারণ আন্দোলনকারীদের কাছে গ্রাফিতি ছিল শুধু প্রতিবাদের ভাষা নয়, ইতিহাসের সংরক্ষণেরও একটি মাধ্যম। সময়ের সঙ্গে সঙ্গে এসব দেয়াল চিত্র পরিণত হয়েছে একটি প্রজন্মের স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগের দৃশ্যমান দলিলে। জুলাই আন্দোলন শেষ হলেও সেই দেয়ালগুলো আজও কথা বলে। অনেক রং হয়তো মুছে গেছে, অনেক দেয়াল নতুন রূপ পেয়েছে, কিন্তু গ্রাফিতিগুলো রেখে গেছে এক সময়ের সাহস, আত্মত্যাগ আর প্রতিরোধের অমলিন স্মৃতি। ইতিহাসের পাতায় যেমন লেখা থাকে গুরুত্বপূর্ণ অধ্যায়, তেমনি জুলাই আন্দোলনের ইতিহাসও লেখা আছে দেশের অসংখ্য দেয়ালে। সেই দেয়াল চিত্রগুলো মনে করিয়ে দেয়, কখনো কখনো একটু তুলি, কয়েক ফোঁটা রং আর কয়েকটি শব্দই হয়ে উঠতে পারে একটি জাতির প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী ভাষা। তাই জুলাইয়ের গ্রাফিতি শুধু শিল্প নয়, এটি একটি প্রজন্মের কণ্ঠস্বর, একটি গণঅভ্যুত্থানের স্মারক এবং বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য দলিল।